ক্লায়েন্টকে নিয়ে আদালত কক্ষে প্রবেশ করতেই দেখলাম পরিতোষ সেখানে বসে আছে। আমার সাথে তার চোখাচোখি হতেই মাথাটা নিচু করল। ক্লায়েন্ট যখন কেসটা নিয়ে আমার কাছে এসেছিল তখন পরিতোষের কথা শুনেছিলাম ঠিকই, কিন্তু কখনো ভাবিনি এই পরিতোষ সেই পরিতোষ যে 2.5 বছর আগে একদিন মধ্যরাতে ফোন করে দেনা পাওনা আর তার বাবা মায়ের দোহাই দিয়ে আমাকে ছেড়ে দিয়েছিল। আজ এতদিন পর পরিতোষকে কোর্টরুমের মধ্যে দেখে সেদিনের কথাগুলো মনে পড়তে লাগলো। সকাল থেকে বেশ কয়েকবার ফোন করার পরও যখন পরিতোষ ফোনটা ধরছিল না, তখন ভেবে নিয়েছিলাম বিয়ের কথা বলেছিল বলে হয়তো সে টেনশনে আছে, কিংবা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। পরদিন সকালেও তার ফোনের অপেক্ষা করে যখন পেলাম না, তখন ভাবলাম আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করি ও ওর বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলেছে কিনা। ফোনটা নিয়ে কল করবার আগে ফোনের ঘড়িতে 9:05 বাজে দেখে মনে হলো এখন তাকে ফোন করে বিরক্ত করা মানে অফিস যেতে দেরি হয়ে যাবে। তাই সেদিন ইচ্ছে থাকলেও ফোনটা আর করা হয়নি। দৃঢ় বিশ্বাস ছিল তার উপর, কেননা সে মাঝে মধ্যেই বলতো আমার জন্য সে সব কিছু করতে পারে। সেই কথার উপর আস্থা রেখে রোজকার মতন কলেজে যাব বলে ওয়াশরুমের মধ্যে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে ভেবে নিয়েছিলাম আমি না হয় রাতের দিকে ফোন করে খোঁজ নেব। বিয়ের মতো এত বড় একটা ডিসিশন মা বাবাকে জানাতে হয়তো ওর একটু সময় লাগছে। তাছাড়াও এমনও হতে পারে যখন তখন ফোন করে অথবা কাছে ডেকে আমাদের বিয়ের সুখবরটা শোনাতে পারে সারপ্রাইজ হিসেবে, তাই হয়তো ফোন করছে না। রাতেও যখন ফোন পাচ্ছিলাম না, তখন ফোনটা আমি করব বলে সবে ভেবেছি, তখনই পরিতোষ আমাকে ফোন করে বলল, রিনা, বিয়েটা আমি করতে পারছি না। কথাটা শোনার পর শরীর কেঁপে উঠেছিল, তবুও কেন জানি মনে হচ্ছিল হয়তো সে হেঁয়ালি করছে। তাই গলার স্বর স্বাভাবিক রেখে পরিতোষকে জিজ্ঞাসা করেছিলাম, কেন, কি হয়েছে? সেদিন পরিতোষ উত্তরে বলেছিল, আমার বাবা মা কেউই আমাদের এই সম্পর্কটা মেনে নিচ্ছে না। বাবা মাকে কষ্ট দিয়ে আর যাই হোক তোমাকে আমি বিয়ে করতে পারবো না। 1.5 বছরের তো সম্পর্ক, তুমি কিছু মনে করো না, আমাকে ভুলে যেও। চুপ করে শুনতে শুনতে শুধু বলেছিলাম, কেন, কি এমন হলো যে তোমাকে ভুলে যেতে হবে? তুমিই তো বলতে আমার জন্য তুমি সব কিছু করতে পারো, তাহলে তোমার বাবা মাকে মানাতে পারছো না কেন? পরিতোষ সেদিন পরিষ্কার বলেছিল, বাবা মাকে বলে তোমার গায়ের রংটা ম্যানেজ করে নিয়েছিলাম, কিন্তু তোমাদের যা আর্থিক অবস্থা তাতে আর যাই হোক তোমার বাবা দেনা পাওনা ঠিক মতো দিতে পারবে না। বুঝতেই তো পারছো বাবা মাকে তো আমি আর ফেলতে পারবো না। তাই তাদের বিরুদ্ধে না গিয়ে আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হলো। তুমি হয়তো সাময়িক একটু কষ্ট পাবে, তবে চিন্তা করে দেখো, বিয়ের পর প্রতিনিয়ত তোমার সঙ্গে ঝামেলা করার থেকে নিজেদেরই আলাদা হয়ে যাওয়া ভালো। আমি জানি তোমাকে আমি জোর করে বিয়ে করলে আমার বাবা মা তোমাকে শান্তিতে থাকতে দেবে না, কারণ আমি তো সকাল হলেই অফিস চলে যাই, ফিরি সেই রাত্রিতে। সারা দিন থাকতে হবে তোমাকে একা ওদের সঙ্গে, তুমি টিকে থাকতে পারবে না। তার থেকে ভালো আমাদের সম্পর্কটা আজ এই মুহূর্ত থেকে শেষ হোক। একটু নিঃশ্বাস নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে কি বলবে আবার সেটা ভেবে বলতে শুরু করেছিলে। কোনো চিন্তা করো না,
তোমাকে আমি কখনো বিরক্ত করব না। কখনো যদি ঘটনাচক্রে তোমার সামনাসামনি হয়েও যায়, না চেনার ভান করে চলে যাব। বলে তুমি এও বলেছিলে, হঠাৎ করে মন টন খারাপ করে যেন কিছু করে বসো না। ধৈর্য ধরো, হয়তো আমার থেকেও ভালো ছেলে তোমার জীবনে আসবে। হয়তো আমি তোমার উপযুক্ত হতে পারলাম না, বাবা মা আমার জন্য মেয়ে দেখছেন, হয়তো তাকে আমায় বিয়ে করতে হবে। জোর করে তোমাকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না। প্রথম যখন তোমার সাথে আমার আলাপ হয়েছিল, তখন তোমাকে আমার খুব ভালো লাগতো। তবে সত্যি বলতে কি, এখন আর সেই আগের মতো আর ভালোও লাগে না। তাহলে তুমিই ভেবে দেখো, বিয়ে করে সারাটা জীবন তোমার সাথে কাটাবো কি করে? বুঝতেই তো পারছো। কিছু মনে করো না, ভালো থেকো। বলে সেদিন তুমি কলটা কেটে দিয়েছিলে। এতটুকু চিন্তা তুমি সেদিন করনি। আমি তোমার কাছ থেকে পাওয়া এত বড় একটা আঘাত সইতে না পেরে সুইসাইডও তো করতে পারতাম। অবশ্য তুমি জানতে আমি নিজের ক্ষতি করতে পারি, তাই তুমি সেটা আগে বলে রাখলে। কেননা তোমারই কারণে আমি একবার সুইসাইড করতেও গিয়েছিলাম, যখন তুমি আমার উপর জবরদস্তি করতে চেয়েছিলে। এবারও তুমি তাই ভেবে নিয়েছিলে তুমি আর আমাকে পছন্দ করো না। কথাগুলো শোনার পর আমি কি করতে পারি? যে মেয়েটা বিয়ের একটা স্বপ্ন দেখেছিল, তাকে তার স্বপ্নটা এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিয়ে তুমি বললে ভালো থেকো। কোনো ভ্রুক্ষেপই করলে না, এত বড় ধাক্কা আমি সইতে পারবো কি না? মনের মধ্যে উথাল পাথাল হতে লাগলো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে হাত দুটো আর মনটাকে শক্ত করে, ইমোশনটাকে কন্ট্রোল করতে করতে ভাবতে লাগলাম, পরিতোষ আমাকে 1 বছর ধরে বকখালি, দীঘা, মন্দারমণি যেতে বলেছিল। আমি যেতে চাইনি বলেই কি না পছন্দের কারণ? নাকি চাপা রং আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলে? সেদিন রাত 1টা বেজে গেলেও শুতে পারছিলাম না। রাত্রিতে একা ঘরের মধ্যে শোকে, তাপে, দুঃখে অনবরত নিঃশব্দে চোখের জল ফেলেছিলাম। সেই রাতে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। মা, বাবা, দিদি অতটা না জানলেও আমার বন্ধুরা জানতো পরিতোষের সঙ্গে আমার সম্পর্কটা। তারা কিন্তু কেউ কখনো ওর আমার সম্পর্কটাকে সম্মতি দেয়নি। পরে অবশ্য আমার সেই বন্ধুরাই বলেছিল, তোকে যদি সত্যিই সে ভালোবাসতো, তাহলে কি 1.5 বছর ধরে মেলামেশা করার পর তোকে আর তার পছন্দ না বলে ছেড়ে দিত? নাকি দেনা পাওনা আর মা বাবার দোহাই দিত? আজ আমাকে কোর্ট রুমের মধ্যে ঢুকতে দেখে তুমি মাথাটা নিচু করলে। আমাকে ছেড়ে দেওয়ার যে কারণগুলো সেদিন তুমি বলেছিলে, সেটা ছাড়াও আর একটা কারণও ছিল। তখন আমি ল পড়তাম। তুমি বুঝতে পেরেছিলে পরে ছাড়াটা হয়তো তোমার অসুবিধে হতে পারে, তাই তুমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, চাপা রং, ডিমান্ড ঠিকমতো পূরণ করতে পারবে না, এই সব অজুহাত দিয়ে সম্পর্কটাকে ভেঙে দিয়েছিলে। তুমি জানতে আমি তোমাকে বিশ্বাস করে পাগলের মতো ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কোনো দিনই আমাকে মন থেকে ভালোবাসোনি। কেননা তুমি প্রথম থেকেই জানতে আমার বাড়ির অবস্থা আর আমার গায়ের রং। প্রথম থেকেই তুমি ভালোবাসার নাটক করে গেছো। কেননা তোমার একটা উদ্দেশ্য ছিল, সেটা পূরণ হয়নি বলেই তুমি শেষ পর্যন্ত পালিয়ে বাঁচলে।
আমি আমার গায়ের রং বা সৌন্দর্য নিয়ে কখনো কারো কাছে খারাপ মন্তব্য শুনিনি, অথচ তুমি বলেছিলে। আমি নিজেকে চাপা রং বললেও মা, দিদি বা বন্ধুরা বলতো, তুই তো শ্যামলা সুন্দরী, তার উপর মুখটা মায়ায় ভরা। সবসময়ই আমি মেকআপ ছাড়া চলাফেরা করতে পছন্দ করতাম, আজও করি। কখনোই চাইনি আমি আমার নিজস্ব সৌন্দর্যকে অপমান করতে, তা সে কলেজে হোক কিংবা বাসে, ট্রেনে। কেউ কালো বললেও আমি তাদের কথাকে পাত্তা দিতাম না। আমার বরাবরই একটা ধারণা ছিল, যার চোখ আছে সে ঠিক চিনে নেবে। সুন্দর অসুন্দর কি আমার হাতে? সৌন্দর্য এত বেশি জরুরি যে 1.5 বছর সম্পর্ক রাখার বা ভালোবাসার পরেও শুনতে হলো, আমি তোমার পছন্দ না, আর দেনা পাওনার কথা। তাহলে সেটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। ভগবানের কি অসীম লীলা! সেদিনের সেই ঘটনার পর আজ 2.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমার স্বামী একজন হাইকোর্টের উকিল, আর আমি ডিস্ট্রিক্ট কোর্টের। তোমার সাথে আবার আমার দেখা হলো, তাও সেটা আমারই কোর্টে। আমার সামনে মাথা নিচু করে তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছো। তোমার সুন্দরী স্ত্রীর উকিল হিসেবে আমি তোমাকে একটার পর একটা প্রশ্ন করে চলেছি। তুমি কোনোটার উত্তর দিচ্ছ, কোনোটা দিতে পারছো না। তোমার সুন্দরী স্ত্রী তোমার কাছে ডিভোর্স চাইছে, আর তুমি তাকে ছাড়তে চাইছো না। সে থাকতে চায় না তোমার সাথে, যদিও তুমি বেশ বেছে বেছে যোগ্য পাত্রীকেই শেষ পর্যন্ত বিয়ে করেছিলে। আশ্চর্যের বিষয় হলো, তুমি নিজে আজ একটা মেয়ের জীবনসঙ্গী হিসেবে অযোগ্য বলে সে তোমাকে ছেড়ে দিতে চাইছে, কারণ তুমি এবং তোমার বাবা মা তার সাথে খারাপ ব্যবহার করো বলে। কোর্টের কাগজ গোছাতে গোছাতে বললাম, ডিভোর্সটা দিয়ে দিন, জোর করে কিছু হয় না। এই প্রথম তুমি অসহায়ভাবে আমার দিকে তাকালে। ভাগ্যিস সেদিন প্রত্যাখ্যান করেছিলে, তাই আজ আমার দাঁড়ানোর জায়গাটা বদলে গেছে। 2.5 বছর আগে এক মধ্যরাত্রে আমাকে অসহায়ভাবে দাঁড় করিয়ে দিয়ে চলে গিয়েছিলেন, আর আজ 2.5 বছর পর সেই আপনি অসহায়ভাবে আমার সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন বলে কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, বিয়ের আগে আমার স্বামীকে বলেছিলাম আপনার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক ছিল, কারণ আমি জানি মিথ্যের উপর সম্পর্কের ভিত কখনো মজবুত থাকে না। বলে ব্রিফ গুছিয়ে ক্লায়েন্টকে নিয়ে আমার সেরেস্তার দিকে পা বাড়ালাম।